বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো শিং মাছের পোনা নিয়ে। কারণ এখন যে সময়, এই মুহূর্তে আপনারা কেউ শিং মাছের পোনা ছাড়তে যাবেন না। হ্যাঁ, এই মুহূর্তে আপনারা শিং মাছের পোনা ছাড়তে পারবেন যারা কই চাষে যাবেন। কইয়ের নিচে আপনারা শিং মাছ দিবেন অথবা কইয়ের মাঝে শিং মাছ দিবেন। হ্যাঁ, তাহলে আপনাদের সুন্দর একটা এই প্রফিট থাকবে। কারণ কই মাছের ব্যবসা হোক অথবা না হোক, কিন্তু শিং মাছ থেকে বিক্রি করে যে টাকাটা পাবেন, এটা আপনাদের লাভ হবে। তবে ভাই, আমার এই ভিডিও যদি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, আর কি লাইক দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার এক চাষি ভাই কমেন্ট করেছেন যে এখন শিং মাছের বাচ্চা ছাড়লে কি প্রতিবন্ধী হবে কি না। ভাই, আসলেই প্রতিবন্ধী বলতে আপনার নিজেকেই প্রতিবন্ধী মাছ চিনতে হবে। কারণ আমি বলেছি, প্রতিবন্ধী মাছের কিন্তু পিছন দিয়ে লেজ থাকবে না। এখন ছাড়লেই যে হয়ে যাবে এটা না। কিন্তু সিজনেও যদি আপনারা ছাড়েন, শিং মাছের রেণু অথবা বাচ্চাও যদি কিনে আনেন, কিন্তু এখানে আপনারা একটা বিশেষ বিষয় হলো, যদি বাচ্চা কিনে আনেন শিং মাছের, তাহলে দেখবেন লেজটা আছে কিনা, লেজটা ভুতা কিনা, এটা আপনারা দেখবেন। আর শিং মাছের রেণু যদি আনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না এটা কি প্রতিবন্ধী হবে কিনা। এটা আপনারা বুঝতে পারবেন একবারে হ্যাসারগুলো যারা আছে তারাই বুঝতে পারবে এটা এই রেণুটা থেকে যে মাছটা উৎপাদন হবে, এই মাছটা কি আপনার প্রতিবন্ধী হবে কিনা। তাই আমি এই বললাম যে আমার যে ভাইয়ের কাছে একটা মানে সংকোচ ছিল যে এখন মাছ ছাড়লে, এখন যদি শিং মাছ কিনে এনে ছাড়ে, এই মাছ কি প্রতিবন্ধী হবে? না ভাই, এখন শিং মাছ কিনে আনলে ছাড়লে এটা প্রতিবন্ধী এভাবে এখন হবে না। কিন্তু হবে কি হবে না, এটা এইভাবে না। বিষয়টা হলো, আপনার যখন মাছ কিনে আনবেন তখন আপনার দেখবেন যে মাছটার লেজ আছে কিনা। এটাই আপনার প্রশ্নের উত্তর। আর আরেকটা হলো, আরেক ভাই কমেন্ট করেছেন এখন শিং মাছ ছাড়তে চাচ্ছেন। হ্যাঁ, এখন আমার কাছে প্রশ্ন করলো, এখন আমি বলতেছি এটাই যে এখন যদি আপনারা শিং মাছটা ছাড়েন, তাহলে এই শিং মাছের গ্রোথ হবে না। কেননা এখন আপনারা 3000-এ 2500 লাইনের যে মাছটা কিনে আনবেন, এই মাছটা কিন্তু সর্বশেষ লাস্ট বেজের আপনার শিং মাছের রেণু থেকে করা, লাস্ট বেজের। যখন লাস্ট বেজের রেণু থেকে করা এই মাছটা, তে আপনার লাস্ট বেজের মাছে কিন্তু আপনার ডিম থাকে না। ডিম খুবই কম থাকে। টিপে আপনার ডিম বার করলো। এই ডিম থেকে যখন বাচ্চা উৎপাদন করছে, ওই বাচ্চাটা কিন্তু এখন আপনার বেচাকেনা হইতেছে মার্কেটে। আর এই মাছটা যখন আপনারা পুকুরে এনে ছাড়বেন, তখন কিন্তু আপনাদের মাছ বৃদ্ধি হবে না। কোনোভাবে এককভাবে যদি আপনারা এই শিং মাছটা কিনে এনে ছাড়তে চান, তাহলে কিন্তু এটা বৃদ্ধি পাবে না। কিন্তু আবার যদি এই মাছটা যদি আবার ওই যে আপনার পাতলা করে আপনার নিচে, ওই যে কই মাছের নিচে যদি দেন, কই চাষের নিচে, তাহলে আবার ওই মাছটা বড় হবে। কারণ এখানে সে থাকবে পাতলা থাকবে শিং মাছ, আর ওই যে কই মাছের যে ওয়েস্টেজটা আছে, এই ওয়েস্টেজটা সে খাবে। আর কই মাছের পানি কিন্তু অতিরিক্ত ভারী থাকবে, নীল থাকবে, সবুজ থাকবে। ওই মাছটা গ্রোথ আইসা যাবে, কিন্তু অল্প পরিমাণে অল্প ছাড়তে হইব। তাই আমি বলতেছি যে আপনারা কখনোই এখন কিনে এনে আপনারা শিং মাছ চাষে যাবেন না। শুধু আর তো মনে করেন যে ফাল্গুন চৈত্র মাসটা অপেক্ষা করেন। আর আপনারা যারা শিং মাছ চাষে যাবেন, আপনাদের কিন্তু প্রত্যেকেরই পুকুর তলায় শুকাইতে হবে। যদি তলায় না শুকান, তাহলে কিন্তু রোগবালাই আক্রমণ করবে। কারণ রোগবালাই আক্রমণের হাত থেকে আপনাদের বাঁচতে হবে। কারণ একটা মাছের বীজ যখন আপনারা তুলবেন, কারণ ওই রোগবালাইয়ের আক্রমণ যেন আপনারা না পড়েন, শুদ্ধভাবে অথবা সঠিকভাবে যাতে তুলতে পারেন। এ কারণে যে এই যে সামনে চৈত্র মাস আসতেছে, এই চৈত্র মাসে আপনাদের পুকুর সঠিকভাবে একবার পুরাপুরিভাবে রৌদ্র লাগে একবার ফাটাবেন। আর ওই যে কাদা মাটি যদি থাকে, কালো মাটিটা, ওই মাটিটা তুলে ফেলে দেবেন। ফেলে তারপরে নতুন করে চুন টুন দিয়ে পানি টানি তুলে রাখবেন। তারপরে আপনার রেণু দেবেন আল্লাহর নাম লয়ে। ইনশাল্লাহ যদি রেণুর প্রোডাকশন যদি ভালো আসে, তাহলে তো বিক্রি করতে পারবেন। আর বিক্রি করার পরেও আপনারা এই মাছ দিয়ে চাষে যেতে পারবেন। আর আপনারা যদি বিক্রি করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু একটা অংশ আসা যাবে, টাকার একটা অংশ আসা যাবে। আপনার এই টাকা দিয়ে কিন্তু
আপনার একটা শিং মাছের বেশ তুলতে যদি নাও পারেন কিন্তু কাছাকাছি যাবেন গা, অনেকটা দূর পর্যন্ত যাইতে পারবেন। হ্যাঁ, এক হলো আপনার যদি নিজে রেনু করেন, নিজে রেনু করলে আপনার রেনুর পোনাটা পাইতেছেন, আর এখান থেকে কিছু মাছ বিক্রি করলেন, এই বিক্রির যে টাকাটা থাকতেছে ওই টাকাটাতে আপনার এই খাওয়াইতে থাকলেন কোনো একটা দোকান থেকে এনে যখন খাওয়াইতে থাকবেন, হ্যাঁ, তখন একটা ব্যবস্থা হয়ে যাবে, যেভাবে হোক ব্যবস্থা হবে। তাহলে আপনার অনেকটা কিন্তু সাশ্রয় হয়ে যাবে। রেনু থেকে যখন আপনারা চাষে যাবেন অনেক টাকার সাশ্রয় পাবেন। আর যখন আপনারা পহেলা বৈশাখ প্রথম বৈশাখের রেনুটা যখন আপনারা দিবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার পিজি কোনো কিছু বলতে হবে না। প্রথম বৈশাখের রেনুটা আপনার একমাত্র মোটা শিং ছাড়া কিন্তু ডিম হবে না। হ্যাঁ, ছোটো শিং মাছের ভিতরে ডিম থাকবে না, বড় শিংই লাগবো। বড় শিং ছাড়া ডিম হইতো না যেহেতু, তাহলে না পিজির আমার কোনো প্রয়োজন নেই। আর পিজি তো বললেও দিবে না, আর পিজির কথা বললে আরও রেট চাইবো বেশি, কবে যে 8,000 টাকা 10,000 টাকা কেজি লাগবো, কিন্তু দিব কিন্তু আবার ওয়ান টাইম দেখবে। হ্যাঁ, আমি কথাটা কিন্তু এইভাবে বললাম, কারণ সব তো হলো চিটার। হ্যাঁ, চিটার, কারণ ওরা যখন ইনজেকশন করবে তখন দেখা গেলো যে কি পিজিতে করতেছে না ওয়ান টাইমতে করতেছে, এটা কিন্তু আমি সহজে হয়তো বুঝতাম না, কিন্তু এরপরেও বলবে অনেকেই যে আমরা যেদিন ইনজেকশন করবো ওই দিন আইসেন দেখেন। কিন্তু এখন পিজিতে গুললো না ওয়ান টাইম দিয়ে গুললো, যে একটা বাড়ির মধ্যে যে ওরা যে মেডিসিনটা গুলে, এটা কিন্তু আপনাকে দেখাবে না। কিন্তু এটা হয়তো ওয়ান টাইম দিয়ে গুললে সাইডে তারপরে নাড়াইবো পিজির, হ্যাঁ, স্যাম্পল কিছু সামনে রাখবো আর দেখা গেলো নাড়াইবো ওয়ান টাইম দিয়ে গুললে, কোথায় যে পিজিতে ডোজ করতেছে। আসলে মূলত পিজিতে ডোজ করে আপনারা দিত না, কারণ দিতে গেলে ওই রেট ওই বাজার মূল্য আমরা দিই না এই হ্যাসারওয়ালাদেরকে, তাই ওরা দেবে না। কারণ এই বাজারে একটা প্রতিযোগিতা চলে যে কার সাথে কে কম বিক্রি করবে, এই কারণে দিবে না। তাই প্রথম বীজের রেনুটা আপনারা সকলে আনার চেষ্টা করবেন। আর আমি কিন্তু ভাই কোনো প্রোডাক্ট বিক্রেতা না, আবার ফোনা বিক্রেতাও না, রেনু বিক্রেতাও না, আমি একদম চাষি আপনাদের মতন। কিন্তু আমার যেমন এখন বর্তমানে ফিশারি, আগে আমার হ্যাচারি ছিল, আছে হ্যাচারি, কিন্তু আমি রেনু বিক্রি করি না। আরেকটা কথা ভাই, আপনারা যখন শিং মাছ দিয়ে যখন আপনারা চাষে যাবেন, তখন কি অধিক ঘনত্বে যাবেন না কি কম ঘনত্বে যাবেন, এটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। হ্যাঁ, অধিক ঘনত্বে যাওয়া অথবা কম ঘনত্বে যাওয়া। যদি অধিক ঘনত্বে আপনারা মাছ চাষ করেন শিং মাছ, তাহলে কিন্তু আপনারা শিং মাছ বিক্রি করে কিন্তু লাভ পাবেন না। আর যদি মনে করেন যে 2,000-2,500 প্রতি শতাংশে দেন, 2,000-2,500 প্রতি শতাংশে দিলেন আর কিছু বাংলা দিলেন সাথে, এটাতে কিন্তু আপনার লাভ হবে। কারণ মাছ অল্পতে মাছের গ্রোথ আসবে, এটা এই কস্টিং খরচ কম থাকবে। হ্যাঁ, আপনার এটাতে মুনাফা আসবে। আর যদি মনে করেন যে আপনার 5,000 শতাংশে দিলেন, 10,000 দিলেন তো শতাংশে, এটা ওরা শুধু খাবেই, ওরা খাবে কিন্তু খাওয়ার অনুযায়ী কিন্তু বড় হবে কম। হয়তো আপনারা কিন্তু অনেকে দেখেন, অনেক ইউটিউবার ভাইয়ারা কিন্তু দেখাইতেছে 5% জায়গার মধ্যে, হ্যাঁ, 5-10-50 4 লাখ পোনা, মানে প্রতি শতাংশে 10 লাখ করে পোনা ছাড়ছে। না সরি, প্রতি শতাংশে 1 লাখ, শতাংশে 10,000 করে পোনা ছাড়ছে। হ্যাঁ, অনেক বাইরে দেখাইছে। হ্যাঁ, প্রতি শতাংশে যদি 1 লাখ করে পোনা ছাড়ে, তাহলে 5% 5 লাখ। হ্যাঁ, এটা ভাই 5% 5 লাখ পোনা একটা পুকুরে দিলে এটা কি হবে ভাই, জ্বালাভাড় হয়ে যাব। কারণ আপনারা একটা ভাবেন, দেখেন একটা 5% জায়গা কতটুকু পরিমাণে হয়। একটি 5% জায়গা কিন্তু একবারে অল্প একটা জায়গা হয়। এই 5% জায়গাতে যদি আপনার 5 লাখ পোনা দিয়া তারপর এই বীজটা যখন আপনারা তুলে আনবেন, হ্যাঁ, এতে কি প্রফিট হবে? কোনো প্রফিট হবে না। খালি শুধু যে বিক্রি করলেন, আপনি এত কষ্ট করে এত পরিশ্রম করে আপনার 7 মাস 8 মাস এটাতে সময় দিলেন, হ্যাঁ, শ্রম দিলেন, অনেক কিছু করলেন, টাকা ইনভেস্টমেন্ট করলেন, কিন্তু এখান থেকে কোনো বেনিফিট পাইলেন না ভাই। আপনারা এইভাবে অধিক ঘনতে যাবেন না। কারণ হঠাৎ যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখা গেলো মাছ আপনার 30টা কেজি এসে গেছে 35টা অথবা 40টা কেজি, যদি মাছ আসার পরে যদি একটা অ্যাক্সিডেন্ট করে, তাহলে আপনাদের অবস্থাটা কী হবে একবার ভেবে দেখবেন। আর আমি কিন্তু এটা সাজেস্ট করি না যে আপনারা অধিক ঘনতেই শিং মাছ চাষ করুন, এটা কিন্তু আমি সাজেস্ট করি না।
কারণটা হলো সকলের কিন্তু টাকার প্রয়োজন আছে। হ্যাঁ, মানে অল্প পুঁজিতে যেন আমাদের বেশি প্রফিট হয়, অল্প মুনাফাতে যেন আমাদের বেশি লাভ আসে, আমরা কিন্তু এই চেষ্টাটাই করি। আর কিছু কিছু ঠিক আছে, এটা আমিও দেখছি, কিছু কিছু পুকুর কিন্তু অথবা নতুন করছে, কোনো কিছুই জানে না, কোনো কিছুই বুঝে না। আমি অনেক দেখছি কোনো কিছুই জানে, কারো পরামর্শও করছে না, হঠাৎ করে রেণু ছাড়ছে। হঠাৎ করে রেণু ছাড়িতেছে, রেণু কিন্তু সুন্দরভাবে এসে গেছে। আবার দেখা গেলো ওই রেণু থেকে আপনার চাষে চলে গেছে। আবার এই চাষের মাছও কিন্তু তাদের সুন্দর ভালো একটা রেজাল্ট এসে গেছে। এমন কিন্তু হঠাৎ শতকরা 1 জন থেকে 2 জন, কারণ এটা হলো আঙ্গুল ফেলা কলা গাছ। কিন্তু ভাই ওই যে একবার হয়ে গেছে দেখে তো আমারও হয়ে যাব, এটা কিন্তু এমন কোনো কথা না। কিন্তু আমরা অন্যের হয়ে গেছে দেখে আমার হয়ে যাব, আমরা এইভাবে না দেখি মাছের চাষটাকে। মাছের চাষটাকে ওইভাবে না দেখি, কারণ মাছের চাষের ভিতরে অনেক রোগবালাই থাকে, কারণ এটা হলো ক্যাটফিশ জাতীয় একটা মাছ। এটার আইসলাবিহীন মাছ, এটা কিন্তু খুব একটা কঠিন একটা চাষ। আপনারা এই চাষটা যখন করতে যাবেন, শিং মাছের চাষটা, তখন আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিও শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ ভাই আপনি এই জায়গায় ভুল বলছেন। হয়তো আমারও ভুল হইতে পারে, যেমন না যে আমি সকলের কিছুই জানি, অথবা সকলের চেয়ে জ্ঞানী আমি কিন্তু আবার এটাও নিজেকে ভাবি না। কারণ আমি মাছ চাষ করতে করতে আমার একটা মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে, আমার এটির প্রতি একটা ধারণা হয়ে গেছে। কারণ আমি ক্যাটফিশ জাতীয় মাছের চাষ করি বেশি, কারণ প্রথম অবস্থায় আমি শিং চাষ করতাম। শিং চাষ করে আমি বুঝতে পারলাম, আমি 1-2বার লস হয়েছে, প্রচুর পরিমাণে লস হয়েছে। কারণ এই কাদামাটিতে কিন্তু ভাই শিং চাষটা ভালো একটা হয় না, রেজাল্টটা ভালো আসে না। কারণ আমার পুকুর হলো কাদামাটির, আর এই কাদামাটিতে কিন্তু আপনার রেজাল্ট হয় ট্যাংরা মাছ, না সরি, ট্যাংরা আর হলো গুলশা। কিন্তু 2টা বেজের পরে যখন আমি গুলশা মাছ দিলাম ভাই, আমার ওই যে 2বারের শিং মাছের যত টাকা লস আসছে, এর চেয়ে বেশি টাকা একবারের বেজে ইনশাল্লাহ গুলশাদা এসে গেছে। তো ভাই আমি এখন আমি আমার পুকুরে কিন্তু আবার আমার পুকুরে কিন্তু ভিডিও দিছি। আমি কিন্তু আবার আপনারা হয়তো দেখছেন, আমি একটা পুকুরে কিন্তু শিং মাছ আছে, একক শিং 40% জায়গার মধ্যে 3 লাখ শিং দেওয়া আছে। 3 লাখ শিং দেওয়া আছে। আর একটা পুকুরে আমার তেলাপিয়া আছে, তেলাপিয়ার নিচে আপনার ট্যাংরা দেওয়া আছে। আর একটা পুকুরে আছে আমার, এটা তো তেলাপিয়ার নিচে ট্যাংরা, প্লাস ট্যাংরার নিচে কিন্তু আপনার চিকড়া। যদি চিকড়ার বীজটা ভালো উঠে, তেলাপিয়ার নিচে যে চিকড়া দেওয়া, যদি এই পুকুরে যদি দেখি যে আমার তেলাপিয়া তো আপনার 2টা কেজি এসে গেছে, আর এই যে তেলাপিয়ার নিচে যে ট্যাংরা চিকড়া, এই চিকড়াটা কী পরিমাণে আসে রেজাল্ট, যদি দেখি ভালো একটা রেজাল্ট আসছে, তাহলে ইনশাল্লাহ আগামীতে আমি এটার ভিডিও দেবো, অথবা আমি আপনাদেরকে এটার পুরোপুরি বলতে পারবো। কারণ আমি না জেনে আমি আপনাদেরকে কোনো কিছু বলতে পারবো না, কারণ আমি আগে জানি, আগে আমি দেখি, তারপরে আমি আপনাদেরকে দেখাবো, তবে শোনাবো। কারণ লস হইলে আমার হোক, আপনাদের যেন না হয়। এটা কিন্তু আমি বারবার করে বলি যে আপনারা যখন চাষে যাবেন, আগে জানবেন, তারপরে বুঝবেন, বুঝার পর আপনারা চাষে যাবেন। আপনারা আগে টাকা খরচ করতে যাবেন না, কোন টাকা লস করে শিখতে যাবেন না, আপনারা লস করে শিখতে যাবেন না। যেটা আমরা করছি আগে, আমরা কিন্তু নিজেরা লস করছি, তারপরে শিখছি। যারা পুরান চাষি যারা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই, শুধু আমি না, আমি ঠিক আছে পুরান, আমার মতন আরও পুরান চাষি আছে, হাজার চাষি আছে পুরান, তারা কিন্তু সকলেই লস না দেয় কিন্তু ভাই শিখতে পারছে না। আর আপনারা যারা এখন নতুন চাষি আছেন, আপনাদের লস দিতে হবে না, কারণ এখানে যে সমস্যাগুলো হয়, এগুলো তো আমরাই বলে দিতেছি কখন কোন সমস্যাটা হইতেছে অথবা হবে। পূর্বাভাস, যেমন আবহাওয়া পূর্বাভাস দেয় না, এমন তো পূর্বাভাস আমরাও দিই। যদি একটু মাইনা চলেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সকল মাছের বেজি ইনশাল্লাহ উঠবে। সকল মাছের বেজি উঠবে। আর আমরা যখন চাষ করছি, তখন তো কারো কাছ থেকে এই ক্যাটফিশের কোনো গাইডলাইন পাইছি না, কারো কাছে পাইছি না। তাই আমরা শিখতে হয়েছে ওই যে নিজে মাঝে চাষে গেছে, এই ভুল করছে, তো এবার বেজ কেন আমার মার গেল, তখন চিন্তা করে দেখলাম এইটার ঘাটতির কারণে এই বেজ মার গেলো। পরের বছর এইভাবে আমি পরপর 2বার শিং মাছের বেজ আমার ঘাটতি হয়েছে। পরে আর একবার শিং মাছের উঠছে, কিন্তু খুব কষ্ট করে উঠছে।
অনেক পরিশ্রমের ফলে অথবা অনেক মেডিসিনের ফলে কিন্তু পরে একটা বীজ উঠছে শিং মাছের, তাগুলো তেমন একটা প্রফিট আসে নাই। কারণ প্রফিটের চেয়ে আমার প্রচুর পরিমাণে আপনার এই কস্টিং বেড়ে গেছিলো আপনার ওই যে মেডিসিনের উপর। কারণ এই যে কাদামাটিতে কিন্তু শিং মাছ ভালো একটা রেজাল্ট আসে না। আর এবার যে আমি একটা পুকুরে শিং মাছ দিছি কাদামাটিতে, আমি কিন্তু এই কাদামাটি আবার বেকু দিয়ে খুদে আমি আবার কাদামাটি তুললাম, মানে এঁটেল মাটি যেটাকে বলে, এঁটেল মাটি তুলে নিচে একটা স্তর পাইছে বালু মাটির স্তর। আমি বালু মাটির স্তর পর্যন্ত যাওয়ার কারণে আমি এবার একটা পুকুরে শিং মাছ দিয়েছি, কারণ আমার শিং মাছের প্রতি আমার একটা লোভ ছিল তাই। আর গুলশা মাছও কিন্তু ভালো একটা প্রফিট আসে, কারণ 20,000 টাকার নিচে কিন্তু মন থাকে না ভাই। হ্যাঁ, 100 কেজির মাছও কিন্তু 100 কেজি আমি এবারও মাছ বেচছি এই কিছু মানে এই যে বন্যার সময়, তখন 100 কেজির মাছ আমি 18,000 টাকা মন বিক্রি করছি। এসটা বিশাল বড় লাভ। আর কিসেতে আছে, এটাতে একটা সমস্যা আছে, অক্সিজেন ফিল করে এরাটর লাগবে। যদি অধিক ঘনতে মানে ঘন যদি একটু বেশি দেন তাহলে এরাটর লাগবে গুলশা মাছের। আচ্ছা যাই হোক, আমি আজকে গুলশা মাছের প্রতিবেদন দিতেছি না, আমি আজকে প্রতিবেদন দিতেছি শিং মাছের। আর আপনারা যারা শিং মাছ দিয়ে চাষে যাবেন ইনশাল্লাহ ভাই আপনারা যান সকলেই, কিন্তু আপনারা বুঝে শুনে চাষে যাবেন। আর যদি রেনু আনেন, হ্যাঁ এই যে পহেলা বৈশাখ প্রথম বৈশাখে আপনারা রেনু আনবেন, হ্যাজারুল্লাহ ভাইদের সাথে যোগাযোগ করবেন। আর পুকুর প্রস্তুত কীভাবে করতে হয় আমি কিন্তু এটার ভিডিও দিছি, ভিডিও আছে, আপনার সঠিকভাবে পুকুরটা প্রস্তুত করবেন। যদি পুকুর প্রস্তুত সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার কিন্তু টাকা পয়সা আপনার শ্রম ঘাম সকল কিছু বৃথা যাবে। আপনারা সকল কিছু বৃথা দিবেন না, কারণ আপনারা শ্রম দেবেন, পরিশ্রম করবেন, আল্লাহ রেজাল্ট দেব ইনশাল্লাহ। তাহলে ভাই আজকে আমি এ পর্যন্ত রাখলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে আর আপনারা আমার এই চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।